নমস্কার, আজকে আমরা শুরু করছি কষে দেখি 3 ক্লাস 7 পেজ নম্বর 43। আমরা গত ভিডিওতে দাগ নম্বর 1 থেকে 5 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো আজ করেছি। আজকে আমরা 6 দাগ থেকে 14 দাগ পর্যন্ত করব। তো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমরা যে নিয়মে অঙ্কগুলি করব বইয়ের অর্ধেক অঙ্কই কিন্তু এই নিয়মেই করা যায়। তো অবশ্যই সঙ্গে থাকবে। 6 নম্বর প্রশ্নটা, 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 3টি চেয়ারের দাম কত হিসাব করি। প্রথমত 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, মানে 3টি ছাতার দামও 600 টাকা, একটি চেয়ারের দামও 600 টাকা। তারপরে কি বলছে, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত। আমরা শুরুতেই লিখে নেব গণিতের ভাষায়। গণিতের ভাষায় দেখো, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত, তাহলে দুটো দাম যেহেতু বলেছে, তাহলে আমরা ডান দিকে একবার লিখব, চেয়ারের দামটা না লিখে আমরা ডান দিকে লিখব মূল্য। মূল্য, অপর দিকে আমরা লিখব ছাতার সংখ্যা। ছাতার সংখ্যা, একদিকে লিখলাম ছাতার সংখ্যা, অপর দিকে লিখব মূল্য। মূল্যটা কিসে আছে? টাকা। আমরা এককটা লিখে দেব টাকা। তাহলে ছাতা কয়টি? 3টি ছাতা। মূল্য কত দেখো, 3টি ছাতার মূল্য 600 টাকা। আমরা মূল্যর নিচে 600 লিখব। তাহলে 2টি ছাতার দাম কত সেটা বের করতে হবে। আমরা লিখব 2টি ছাতার দাম x টাকা। এখন আমাদের বিষয়বস্তু এটা। এখন আমরা কি করব? সম্পর্ক নির্ণয় করব। যদি আমরা সম্পর্ক নির্ণয় করি, তাহলে 3টি ছাতার দাম যদি 60 টাকা হয়, তাহলে 600 টাকা হয়, তাহলে 2টি ছাতার দাম কত? 2টি ছাতার দাম বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, কারণ 3টি ছাতার দাম যদি 600 টাকা হয়, 2টি ছাতার দাম কমে যাবে। তাহলে যদি কমে যায়, তাহলে দেখো একদিকে দাম কমছে, তো অপরদিকে মূল্যও কমছে। তাহলে কি করব আমরা? এক্ষেত্রে সরল সম্পর্ক আমরা লিখব। সুতরাং এক্ষেত্রে সরল সম্পর্ক বিদ্যমান। এক্ষেত্রে সরল সম্পর্ক বিদ্যমান। এখন আমরা কি করব? সমানুপাতটি বের করে নেব। লিখব সমানুপাতটি হবে, সমানুপাতটি হবে, সমানুপাতটি হবে দেখো 3:, এখানে 2 আছে, আমরা 2 দিয়ে দেব। সমানুপাত যেহেতু সমানুপাত চিহ্ন, আর মূল্য কত? 600, তারপরে নিচে আছে x। তাহলে এটাকে আমরা এভাবে সাজিয়ে নেব। এরপর আমরা লিখব বা ধরে করব, উপরে 3 দিব, নিচে এই সমান ইস্টুর বদলে আমরা 2 দিয়ে দেব। ইস্টুর বদলে ভাগ দিয়ে নিচে 2 দিয়ে দেব। সমানুপাত মানে কি? সমান সমান। তাহলে আবার উপরে 600, নিচে কত? x। তাহলে এটাকে যদি এখন আমরা কোণাগুণি গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 3x ইজ ইকুয়াল টু 2 গুণন 600। তাহলে এটা আমরা এভাবেই রেখে দিলাম। এখন আমরা যদি এই এক্সটাকে কমন ধরে নেই, তাহলে কি করতে পারি? সুতরাং এক্স ইজ ইকুয়াল টু, এই যে 2 গুণন 600 যা আছে তাই, এই যে এটা 3-এর হচ্ছে, এই 3টা হচ্ছে গুণের 3, তাই তো? গুণের 3 যেহেতু, তাহলে এই সমান সমানের এইদিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এদিকে নিচে 3টা লিখে দিতে পারি। দেখো 3 দুগুণি 6, দুটো শূন্য আছে, 2 এর পাশে বসিয়ে দেব। তাহলে 2 দুগুণি 4, তাহলে সাথে কত? দুটো শূন্য, তাহলে 400 টাকা। তাহলে আমরা কি পেলাম? 2টি ছাতার দাম কত টাকা? 400 টাকা। এখন আমাদের বের করতে হবে কি? দেখো 2টি চেয়ারের দাম, 2টি চেয়ারের দাম আমাদের বের করতে হবে। তাহলে আমরা আবার একই নিয়মে, ঐকিক নিয়মে আমরা এই চেয়ারের দামটাকেও বের করে নিব। উত্তরটা আগে লিখে দিব। উত্তর, 2টি ছাতার দাম, ছাতার দাম 400 টাকা। এটা আমরা পেলাম
এখন আমরা চেয়ারের দামটা বের করব। চেয়ারের দামটা বের করার আগে তোমরা একটা জিনিস দেখো, 3টি ছাতা একটি চেয়ারের দাম 600 টাকা, মানে 3টি চেয়ারের দাম যদি 600 টাকা হয়, একটি চেয়ারের দামও 600 টাকা হবে। তাহলে আমরা কি করব, ঠিক একইভাবে লিখব, ছাতার চেয়ারের সংখ্যা, এখানে চেয়ারের সংখ্যা হবে, চেয়ারের সংখ্যা, অপরদিকে লিখব মূল্য, মূল্যর একক কত আছে, টাকা। বোঝা গেল? এখন আমরা চেয়ারের নিচে কত, একটি চেয়ার, যেহেতু বলেছে প্রশ্নে একটি চেয়ার, মূল্য কত, 600 টাকা। আবার কি বলেছে দেখো, দুটি চেয়ারের দাম কত, তাহলে আমরা চেয়ারের নিচে 2 দিয়ে এটাকে এক্স ধরে নিব। এখন দেখো, এটা আমাদের বিষয়বস্তু, ঠিক একইভাবে এখন আমরা এর আম, সম্পর্কটা নির্ণয় করব। তাহলে একটি চেয়ারের দাম যদি 600 টাকা হয়, দুটি চেয়ারের দাম নিশ্চয়ই বেশি হবে। দেখো একদিকে চেয়ারের সংখ্যা বাড়ছে, তো মূল্য বাড়ছে, তাই না? দুটি চেয়ার, একটি থেকে দুটি হয়েছে, চেয়ারের দাম নিশ্চয়ই বেড়ে যাবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো এক্ষেত্রে, এক্ষেত্রে আম, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এখন আমরা সমানুপাত ধরে নেব। তাহলে কি লিখবো, সমানুপাতটি, সমানুপাতটি হবে, সমানুপাতটি হবে 1:2, সমানুপাত 600:x, তাই তো? এটাই আমরা ধরবো। এখন আমরা এটাকে আবার বা ধরে করব, বা 1 নিচে 2, সমানুপাত মানে সমান সমান 600, ইস্টুর বদলে একটা ভাগ বা একটা দাগ, তারপরে নিচে আছে এক্স। আবার বা ধরবো, বা ধরে এটার আমরা এক্সটাকে গুণাগুণি গুণ করে নেব। তাহলে 1x সমান সমান 2 গুণন 60, এটা 600, সরি এটা 600। তাহলে কি হচ্ছে দেখো, আমরা কোনাকুনি গুণ করে নিলাম, এটাকে গুণ না করে এভাবেই রেখে দিলাম। এখন আমরা সুতরাং ধরে এক্সটাকে কমন নিয়ে 2 গুণন 600, নিচে কত আসবে, এই যে এটা ওয়ানটা হচ্ছে কি গুণের ওয়ান, তাহলে এটা এদিকে এসে ভাগের ওয়ান হয়ে যাবে। তাহলে উপরে উপরে এখন গুণ করে দেব, 6 দুগুনি 12, তাহলে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দেব, 1200 টাকা, তাই তো? তাহলে আমরা কত পেলাম, চেয়ারের মূল্য 1200 টাকা। এখন আমরা উত্তর লিখে দেব, উত্তর, চেয়ারের, চেয়ারের লিখবো, এখানে দুটি চেয়ারের মূল্য 1200 টাকা। ঠিক আছে? এখন প্রশ্নে কি বলেছে দেখো, দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত? তাহলে কি করতে হবে, আমাদের দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম আমরা যোগ করে দেব। তাহলে উত্তর লিখবো এখন, দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত টাকা পাচ্ছি আমরা, একদিকে হচ্ছে 1200, অপরদিকে কত, যোগ 400, তাহলে আমরা কত পাবো, সমান সমান 1600 টাকা, তাই তো? 1600 টাকা, এটা হচ্ছে আমাদের মোট উত্তর। 7 দাগের অঙ্ক ও 8 দাগের অঙ্কগুলো আমরা আজকে করব না, আমরা অন্য কোনো ভিডিওতে এই অঙ্কগুলো করব। আজকে আমরা আবার নিচে শুরু করছি। দেখো 9 নম্বরটা দেখো, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি দেখি। তাহলে কি আছে দেখো, এটা ইস্টুতে আছে, এটা আমরা ভগ্নাংশে আগে পরিবর্তন করব, তারপরে আমরা অঙ্কটি করে দেব। ঠিক আছে, অঙ্কটি খাতায় তুলে নিয়েছি। প্রথমে দেখো, দুটি শরবতের কথা যেহেতু বলেছে, তাহলে আমরা কি করব, প্রথম শরবত ও দ্বিতীয় শরবত ধরেই করব। তাহলে আমরা লিখব, প্রথম, প্রথম শরবতে, শরবতের সিরাপ
ও জলের অনুপাত, প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত কত পাচ্ছি আমরা? 2:5। আচ্ছা, এটাকে যদি আমরা এভাবে লিখি, নিচে লিখে দিচ্ছি, এই ইস্টুটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করতে পারি, তাহলে নিচে 5 দিয়ে দিব। ঠিক আছে? ঠিক একই রকম আমরা লিখব দ্বিতীয়, যেহেতু দ্বিতীয়র কথা বলে দুটি শরবতের কথা বলেছে, তাহলে আমরা লিখব দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত কত পাচ্ছি? দেখো 6:10। তাহলে আমরা এটাকে ভগ্নাংশে পরিবর্তন করে নিচে 10 দিতে পারি। এখন এইবার দেখো দুটি যে আমরা অনুপাত পেলাম 2/5 আর 6/10, এখন কোনটা ছোট কোনটা বড় সেটা নির্ণয় করতে হলে আমরা কি করব? এই যে নিচের যে হরটা আছে সেই দুটোকে আমরা সমান করে নিব। দেখো যেহেতু এখানে 10 আছে, এখানে 5 আছে, তাহলে এটাকে আমরা এই 10-এর সমান করে নেব। তাহলে যদি আমরা এই 5-এর সঙ্গে 2 গুণ করে দেই, তাহলে কত পাচ্ছি? 5 দুগুণী 10, তাই তো? তাহলে এখানে যদি আমরা 2 দেই নিচে, তাহলে আমরা লবটাতেও 2 দেব, তাই তো? তাহলে 2 যদি দেই, তাহলে 2 গুণন 2 সমান সমান কত হচ্ছে? 4। আর নিচে কত হচ্ছে দেখো? 5 দুগুণী 10। প্রথম শরবতের সিরাপ ও জলের অনুপাতে আমরা 10 ভাগের মধ্যে 4 ভাগ পেলাম। আর এখানে দ্বিতীয়তে আমরা পেলাম 10 ভাগের মধ্যে 6 ভাগ। তাহলে 10 ভাগের মধ্যে 4 ভাগ আর 10 ভাগের মধ্যে 6 ভাগটা অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি 6টা কি? 6টা হচ্ছে কি সিরাপ, তাই তো? সিরাপ ও জলের থেকে সিরাপ বেশি মিষ্টি হবে। তাহলে আমরা লিখব সুতরাং দ্বিতীয় শরবতে দ্বিতীয় শরবতে সিরাপ বেশি থাকায় দ্বিতীয় শরবতে দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। বেশি মিষ্টি হবে। 10 নম্বরটা দেখো, জল জমে বরফ হয়ে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে বরফ আয়তনের অনুপাত কত লিখি? তাহলে আমরা প্রথমেই আমরা লিখে নেব বরফের আয়তন। 10 নম্বর দিয়ে লিখব জল জমে বরফ হয়ে আয়তন 10% বাড়ে। ঠিক আছে? এটা আমরা প্রথমে লিখে নিলাম। এখন যদি এই 10% মানে কি? আয়তন বেড়েছে মানে কি? 100-তে 10% বেড়েছে। যদি 100-তে 10% বেড়ে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং জলের আয়তন জলের আয়তন যদি 100 হয়, জলের আয়তন যদি 100 হয়, তার মানে কি? বরফের আয়তন 110 হয়ে যাবে, যেহেতু বাড়ার কথা বলেছে। তাহলে বরফের বরফের আয়তন 110 সিসি হবে, তাই তো? জলের আয়তন 110 সিসি হবে। তাহলে এক্ষেত্রে জল ও বরফের অনুপাত যদি এখন আমরা বের করি, তাহলে লিখব এক্ষেত্রে উপরে লিখব জল, নিচে লিখব বরফ। তাহলে এদের অনুপাতটা কত দাঁড়ালো? দেখো, জল ছিল 100, জল যদি 100 হয় তাহলে বরফ 110 হবে। তাহলে এটাকে আমরা যদি ইস্টুতে লিখি, তাহলে কত পাচ্ছি?
100:110। এটা ভগ্নাংশটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি এটাকে ছোট করি তাহলে আমরা কত পাবো? 10×10=100, 10×11=110। তাহলে আমাদের অনুপাত কত দাঁড়ালো? 10:11। তাহলে এটাই আমাদের উত্তর। 11 নম্বরটা দেখো, আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত লিখি? তাহলে আমরা আগে অনুপাতটা বের করব, তারপরে অঙ্কটা করব। আমরা লিখব আমার বয়স ও বাবার বয়সের অনুপাত। আমার বাবার বয়স ও আমার বয়সের অনুপাত কত দাঁড়াচ্ছে? দেখো, 12:42। যদি এটাকে আমরা একটু ছোট করি তাহলে 6×2=12, 6×7=42, তাই তো? তাহলে 2:7। আমার 12 নম্বরটা শুরু করছি। প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। একদম সহজভাবে করাবো, তোমরা একটু দেখতে থাকো। আমরা প্রথমে অনুপাতটা বের করে নেব। প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাতটা লিখে নেব। প্রীতমের গল্পের বই, গল্পের ও পড়ার বইয়ের অনুপাত। প্রীতমের পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত কত? আমরা লিখতে পারি 2:5। এখন আমরা গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাতটা একটু সাজিয়ে নেব। তাহলে কি লিখব? প্রথমে লিখব গল্পের বই, গল্পের বই, তার নিচে লিখে দেব পড়ার বই। এই যে তোমরা 2:5 এটাকে আমরা ভগ্নাংশে পরিবর্তন করতে পারি, তাহলে 2/5 দিতে পারি। ঠিক তাহলে এভাবেই এই উপরে আমরা গল্পের বই যেহেতু 2, আমরা উপরে 2 রাখবো, আর পড়ার বই যেহেতু 5, তাহলে নিচে 5 রাখবো। তাহলে সমান সমান দিয়ে আমরা একটু অন্যভাবে তোমাকে করাচ্ছি শর্টকাটে। দেখো, গল্পের বইয়ের সংখ্যা কয়টি বলেছে? 4টি। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 2 আছে, এই 2 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? 4। তাহলে আরেকটা জিনিস দেখো, যদি এখানে আমরা 2 গুণ করেছি তাহলে এই 5 এর সঙ্গেও আমরা যদি 2 গুণ করি তাহলে কত পাবো? 10। তার মানে আমাদের অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। দেখো, 5×2=10। তার মানে কি পড়ার বইয়ের সংখ্যা কত? 10টি। তাহলে আমরা লিখতে পারি পড়ার বইয়ের সংখ্যা, পড়ার বইয়ের সংখ্যা 10টি। নম্বর প্রশ্নটি, মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। তার মানে আমরা 105টির মাঝখান থেকে কয়টি জবা ফুল আছে আর কয়টি গাঁদা ফুল আছে সেটা আগে বের করে নেব। তারপরে কি বলেছে? আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যা সমানুপাতটি সমান হবে। তার মানে আগে অনুপাত দুটোকে একসাথে করে নেব। তাহলে লিখব জবা ও গাঁদা ফুলের অনুপাত কত আছে? 3:4। আমরা এটাকে মোট ধরে যদি করি তাহলে লিখব 3+4=7। এটা কি আমাদের মোট? আমরা যেহেতু মোট ধরে করব অঙ্কটি, তাহলে দেখো এখন আমরা কি করব? গাঁদা ও জবা ফুলের আনুপাতিক ভাগটা বের করে দেব, কারণ এখানে যেহেতু আমরা মোট পেয়েছি। তাহলে আমরা লিখব জবা ফুলের আনুপাতিক ভাগহার, আনুপাতিক ভাগ আর কত? জবা ফুলের অনুপাত হচ্ছে 3, মোট হচ্ছে 7। এটা হচ্ছে অংশ।
একই রকম গাঁদা ফুলের অনুপাতটাও বের করে নেব। তাহলে লিখবো গাঁদা ফুলের আনুপাতিক ভাগ হার কত আছে? অনুপাত আছে 4 আর মোট হচ্ছে 7। আমরা মোটটা সবসময় নিচে লিখবো, এটাও অংশ হয়ে গেল। এখন আমরা কি করব? আমাদের মোট বলেছে যেহেতু 105টি ফুলের কথা, তাহলে 105টির মধ্যে গাঁদা ফুল কয়টি আছে আর জবা ফুল কয়টি আছে সেটা বের করে নেব। তাহলে আমরা প্রথমে লিখব 105টি ফুলের মধ্যে জবা ফুল আছে, জবা ফুল আছে কয়টি? জবা ফুল আছে এর আনুপাতিক ভাগ হার হচ্ছে 3/7 গুণন এই যে 105টির সঙ্গে আমরা এখানে দিয়ে দেব, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে কয়টি জবা ফুল আছে। তাহলে 7 দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 7 অক্ষে 7, 10-এর থেকে 7 চলে গেলে থাকছে 3, আর 3 আর 5 আছে, তাহলে 3 পাঁচা 5 সাতা 35, তাই তো? 5 সাতা 35 পেয়ে গেলাম। এখন উপরে উপরে আমরা গুণ করে কত পাচ্ছি? 3 15 45, 45টি জবা ফুল আছে। এখন আমরা 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল কয়টি আছে সেটা বের করে নেব। তাহলে 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল আছে কয়টি? এদের আনুপাতিক ভাগ হার হচ্ছে 4/7, তাই তো? গুণন মোট কত? 105 আমরা দিয়ে দিলাম। এই 7 দিয়ে যদি 105কে কাটে আমরা 15 পাই, প্রথমে করেছি। তাহলে 4 15 60টি। তাহলে 60টি আমরা কি পেলাম? গাঁদা ফুল পেলাম। আর জবা ফুল কয়টি পেলাম? 45টি। আচ্ছা, প্রশ্নে বলেছে যে আরো কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। দেখো জবা ফুলের সংখ্যা হচ্ছে 45টি, তাহলে 45টি আছে, আর এখানে গাঁদা ফুল আছে 60টি। তাহলে 45-এর সঙ্গে যদি আমরা আরো 15 যোগ করি তাহলে দুটোই সমান হয়ে যায়। তাহলে তাহলে 60 60 দুটোই হয়ে যায়। তাহলে আমরা কি করব? লিখে দিব যে জবা ফুলের সঙ্গে আরো 15টি ফুল যোগ করলে অনুপাতটি সমান হবে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবার আলোচনা শুরু করব। তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। জয় হিন্দ।